আর এনসিপি তো উনার বাচ্চা, কোলের বাচ্চা, তাদেরকে তো অবশ্যই থাকবেন, খুব স্বাভাবিক। এই ব্যর্থ সরকার কেমন করে একটা নির্বাচন দেবে? সেটা সরকারকে ভাবতে হবে। তাদের যে ব্যর্থতা, সীমাবদ্ধতা, এখনই তো কথা উঠছে যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এনসিপির সাথে তাদের যে সখ্যতা, বা এই সরকারই নাকি এনসিপি দলটাকে তৈরি করেছে, এরকম যে অভিযোগ, এবং অভিযোগের পক্ষে অনেক প্রমাণও আছে। সুতরাং এই সরকারের পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সহজ হবে বলে মনে হয় না। সুতরাং একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। আমাদের তো তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা বাতিল করা হয়েছিল, সেটা আবার বাতিল করে দিচ্ছে হাইকোর্টে। সেটা একটা রিট আছে, শুনানি আছে আপার কোর্টে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এটা শুনানি করে এটা বের করে নেই। এবং আজকে তো ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ঐক্যমত্য তারা পৌঁছেছেন। সুতরাং নেক্সট ইলেকশন, আমি মনে করি, এটা আমার মতামত ব্যক্তিগত, নেক্সট ইলেকশন অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। যে জনাব মঞ্জুরুল হক, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে একই জিনিস মনে হয়, এই সরকার নির্বাচন সম্পন্ন করার মতন এদের ক্যাপাবিলিটি নেই। এবং যদি নির্বাচন করে সেইটি আন্তর্জাতিকভাবে গৃহীত হবে কি হবে না পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে গৃহীত হবে, কারণ এরা সাজিয়ে রেখেছে কে 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, এরা সাজিয়ে রেখেছে। ওইটা নির্বাচন হবে না। যদি তাই হয় তাহলে ওরা যে বলে যে ইনক্লুসিভ শব্দটার বাংলা তো আমরা জানি, আমরা ইংরেজি না হয় একটু কম জানি, কিন্তু বাংলা তো জানি। তো সেই ইনক্লুসিভ বলতে ওরা যা বোঝায়, সেই ইনক্লুসিভ বলতে বোঝায় একটি দলকে বাদ রেখে বাকি সবাইকে নিয়ে ইনক্লুসিভ। ব্যাপারটা তাই না? তো এদের অধীনে নির্বাচন সম্পন্ন করা সেটা অসম্ভব ব্যাপার, সেটা সম্ভব হবে না। যদি হয় সেই নির্বাচন দেশীয় আন্তর্জাতিক কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। ইনক্লুসিভ বলতে শুধু যে একটি দল বাদ তা কিন্তু নয়। আজকে দেখুন প্রধান উপদেষ্টা 4টি দলকে নিয়ে বৈঠক করেছেন। উদ্ভূত যে এখন বর্তমান যে পরিস্থিতি, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী এবং ইসলামিক আন্দোলন, এই 4টি দলকে নিয়ে তারা বৈঠক করেছে। বাম দলগুলো কোথায়? সিপিবি না, তাদের স্টেক হোল্ডার এরা, রাইট? সো বাম দলগুলো তো হচ্ছে ম্যাচের খোসা, কাঠি শেষ হয়ে গেছে, ম্যাচের বাক্স কোনো কাজে লাগে না, ফেলে দিয়েছে। যে আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে কি মনে হয় কেন? না, এটা ইউনূস সাহেব ঠিক করেন নাই, এটাকে বলতে হবে। কারণ উনি যখন সর্বদলীয় বৈঠক ডাকবেন, ভারতেও তো এরকম বৈঠক ডাকা হয়, এবং কয়েকদিন আগে ভারতে সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে, বাট তারা প্রকাশ করেননি তারা কি কি আলোচনা করেছেন। এখানে একটা ব্যান্ড আছে তাদের সকল সদস্যের উপরে, যে তারা কেউ কিছু বলতে পারবেন না, তো আমরা জানি না। বাট সর্বদলীয় বৈঠক যদি হয় তখন সেখানে সব দলকেই ডাকা উচিত ছিল। বাট ইউনূস সাহেব হয়তো ভোটের অঙ্ক দেখে ডেকেছেন। এখন আওয়ামী লীগ যেহেতু নাই মাঠে, এখন বিএনপির কাছে বেশি ভোট আছে বা জামাতের কাছে ভোট আছে, তো আর হলো ইসলামী দলগুলোর কাছে ভোট আছে, তাদেরকে ডেকেছেন। আর এনসিপি তো উনার বাচ্চা, কোলের বাচ্চা, তাদেরকে তো অবশ্যই থাকবেন, খুব স্বাভাবিক। কিন্তু বিএনপি কি ভূমিকা পালন করছে? বিএনপি এরকম একটা অবস্থায়, মানুষ যেখানে অসহায়, দেখুন মানে অনেক বাচ্চা মারা গেছে, হ্যাঁ, এইটি কিন্তু শুধুমাত্র বাবা মাকে ব্যথিত করছে কিন্তু তা নয়, প্রত্যেকটি মানুষকে ব্যথিত করছে। তো সেইখানে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে ইউনূস সরকারের পাশে দাঁড়াচ্ছে। ব্যাপারটাই মানে বিএনপির রাজনীতিটা কোথায়, কি নিয়ে তারা রাজনীতি করছে? মঞ্জুরুল হক, এইটা ব্যাপারে আসলে আমাদের এটাই আজকের টপিক ছিল না, এই ব্যাপারে আমরা আলোচনা না করাটাই বেটার। এটার জন্য আলাদা একটা দিন ঠিক করা যেতে পারে। তবে আজকে যে চারটি দলকে নিয়ে যে মিটিং করেছেন, এইটা উনি আবু আলম সাহেব বললেন ঠিক করেননি। আমি বলবো ঠিক করেননি তা না, উনি আসলে বাধ্য হয়ে করেছেন। এদের কাছে উনি আসলে আর্জি জানিয়েছেন যে ম্যানেজ করো, আমার বিপদ আসন্ন, তোমরা ম্যানেজ করো। এবং ওরা ওনাকে আশ্বস্ত করেছে যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যতক্ষণ পাশে আছি আপনার কোনো গায়ে কেউ আঁচড় কাটবে না, আপনার সরকারের উপরে কেউ কোনো অনাস্থা রাখবে না, আমরা আপনাকে কথা দিলাম। এই কথা হয়েছে। আমরা জানি না এই কথা কখনো বেরোবে না, কিন্তু এটা আমার আন্দাজ ব্যক্তিগতভাবে, যে উনি এই যে সামগ্রিক অবস্থায় লেজে গোবরে করে উনি এই দলগুলোর কাছে সাহায্য চেয়েছেন। এটা কোনো সর্বদলীয় বৈঠক, এটা ওনার 4টি স্টেক হোল্ডার, তাদের কাছে উনি সাহায্য চেয়েছেন যে এখন কি করা যেতে পারে। এবং 4টি দলই ওনাকে আশ্বস্ত করেছেন যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ আমরা আছি বুকের রক্ত ঢেলে দিয়ে আপনাকে রক্ষা করব।
জি। তাহলে আপনি বিএনপি কি করলো কি না করলো এই উত্তর আর দেওয়ার দরকার পড়ছে না। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, একই নাকি? আপনার অভিমত একই? না, আমার মনে হয় না যে বিএনপি তাকে বুকের রক্ত ঢেলে দিয়ে তাকে রক্ষা করবে। আমার মনে হয় না, এরকম বলতে পারে, এটা বাদ কি বাদ হবে। বিএনপির বুকের রক্ত ঢেলে ডক্টর ইউনূসকে রক্ষা করার কোনো কারণ নাই। বিএনপি এখন একটা নির্বাচন চায় এবং এটা যত শীঘ্র সম্ভব এই নির্বাচন চায়। বিএনপি তার পয়েন্টে থাকবে। ডিসেম্বর ছেড়ে দিচ্ছে তারা, তারা এখন ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন চায়। বিএনপি ওই প্রেশারটাই মাউন্ট করবে। বিএনপি এরকম না যে আমি বুকের রক্ত ঢেলে দিয়ে আপনাকে 5 বছর রাখবো, নো। বিএনপি এটা করবে না, করবে না, করছে না আমার মনে হয়। আমি জানি না, বিএনপি নেতাদের সাথে তো আমার কথা হয় না, আমি এখানে কি কথা হয়েছে সেটাও জানি না। বাট বিএনপি এটা করার কথা না। জামাত এবং ইসলামী দল করবে। আমরা তো শুনছি বিএনপি হচ্ছে ফাটা বাঁশের চিপায় পড়েছে। দেখেন কে ফাটা বাঁশের চিপায় পড়ে আর কে ফাটা বাঁশ থেকে বের হতে পারে। ফাটা বাঁশের চিপায় তো ওই যে একটু আগে মঞ্জুর যেভাবে বললেন, ফাটা বাঁশের চিপায় তো এখন ইউনূস আছে, এই জন্য সে এদেরকে ডেকে তাদের হাতে পায়ে ধরছে। এরকম যদি বলি আমরা, তাহলে চিপায় কে আছে? সুতরাং বিএনপি ফাটা বাঁশের চিপায় পড়ার বিষয় না। বিএনপি বিএনপির মতো হয়তো চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে তারা কি করবে, কি তাদের পলিসি হবে, সেটা নিয়ে তারা তাদের আরো ভাবতে হবে। আমার মনে হয় না যে বিএনপি, আপনি বলছেন ইউনূস সরকার ফাটা বাঁশের চিপায় আছে, তো বিএনপি তো একবার তাকে উদ্ধার করে দিল, উড়ে চলে গেলেন লন্ডনে, সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন, বললেন নির্বাচন ডিসেম্বরে নয় ফেব্রুয়ারিতে। তো এসে তারপরে আমরা দেখলাম বিএনপির সঙ্গে কিরকম একটা আচরণ ইউনূস সরকার করলেন। তো বিএনপি কি বারবার তাকে ফাটা বাঁশের চিপা থেকে উদ্ধার করবেন? না, ওই যে আপনি বললেন না যে লন্ডনে যে তারেক জিয়ার সাথে বৈঠক করা বা তারেক রহমানের সাথে বৈঠক করা, এটা তো অনন্য সাধারণ ঘটনা। বাংলাদেশের কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা কোন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন সময় এরকম বৈঠক করেছেন কিনা দেশের বাইরে যে? এটা তো ডক্টর ইউনূস সাহেব নিজের স্বার্থে করেছেন। এবং ওই বৈঠক না হলে তো লন্ডন ভিজিটটা পুরাটাই একটা কামাকা ভিজিট হতো। 0+0+0 হয়ে 3টা জিরোতে আর একটা বিগ জিরো হয়ে যেত। সুতরাং উনি করেছেন। এখানেও এখানে তো ধরেন যে রাজনীতি তো একটা খেলা। এটা পাশা খেলা বলতে পারেন, দাবা খেলা বলতে পারেন, যে কোনো খেলার সাথে তুলনা করেন। এই খেলায় যারা কম্পিটিটর তারা প্রত্যেকেই পয়েন্ট অর্জন করার চেষ্টা করবে। ইউনূস সাহেবের মতো খেলছেন, অন্যান্য দলও তাদের মতো খেলবে। ইসলামী আন্দোলন এবং জামাত তাদের খেলায় আছে। তারা তো জানে যে একটা নির্বাচন হলে তারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, আসার কোনো কারণ আমি দেখছি না। আসতে পারলে তো খুব ভালো, যদি তাদেরকে জনগণ ভোট দেয় আমার কোনো আপত্তি নেই। বাট আমি মনে করছি যে এই মুহূর্তে জামাত এবং ইসলামী দলগুলোর এনসিপির ক্ষমতায় আসার কোনো কারণ নেই। প্রধান ক্ষমতায় আসবে এখন যে দল, সেটা হলো বিএনপি। এখন বিএনপি কে যত দূরে রাখা যায় এবং যত পর্যন্ত ইলেকশনটা পিছিয়ে দেওয়া যায়, এখন ক্ষমতা এনজয় করছে। তো ক্ষমতায় কারা আছে? এনসিপি তো খুবই ক্ষমতা এনজয় করছে। তারা তো, তাদের জন্য ডগ স্কোয়াড মোতায়েন করা হয়, তাদের জন্য পুলিশ মোতায়েন করা হয়, হ্যাঁ, তাদের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। তাদের এক একটা তাদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা তো বাংলাদেশে মাত্র 2জন পান। একটা ভিভিআইপি প্রধান উপদেষ্টা, ভিভিআইপি শাহাবুদ্দিন সাহেব। এর বাইরে তো কেউ পাওয়ার কথা না, কিন্তু তাদেরকে সেগুলো দেওয়া হচ্ছে। আর জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো, যে বিশেষ করে জামাতে ইসলাম, তারা এই সময়ের মধ্যে তাদের কিছু কিছু লোককে বিভিন্ন জায়গায় প্রোভাইড করেছেন বলে শোনা যায়। তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে। তারা ইউনিভার্সিটি গুলোতে তাদের লোকজন দখল করে ফেলেছে, বিভিন্ন ইসি প্রভিসির পোস্ট। তাদের সচিবালয়েও তাদের অনেক লোকজন নাকি তারা পোস্ট করতে পেরেছেন। সুতরাং তারা তো একটা মোটামুটি আরামে আছেন। তারা দেখছেন যে আমি তো ক্ষমতায় যেতে পারবো না, সুতরাং ইউনূস সরকারের কাছে, একটা বিএনপি সরকার বা একটা আওয়ামী লীগ সরকারের কাছে দুধ পাওয়া যাবে না বেশি। ইউনূস সরকারের কাছ থেকে দুধ দুইতে তাদের সুবিধা। সুতরাং তারা ইউনূস সরকারের সাথে আছেন, কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক ভিত্তি নেই। এটা পরিষ্কার কি কারণে কে কার সাথে আছেন। জি, আমি শেষ করব। জনাব মঞ্জুরুল হক, সেনাবাহিনীকে এইরকম জনবিরোধী অবস্থান, জনগণের তাদের উপর এত অনাস্থা আগে কখনো দেখেছেন কিনা? দেখেছি, একাধিকবার দেখেছি। তারপরেও আমাদেরকে বলতে হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের আমাদের ট্যাক্সের টাকায় লালিত, আমাদের কৃষকের রক্ত ঘামে লালিত সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা অর্জন করেছে গত 15 বছরে। সেনাবাহিনী তো সেই সরকারকেই রক্ষা করে, তাই না? তখন তো তারা সেনাবাহিনীর ভাবমূর্তির এখন কি হবে? সেই সেনাবাহিনীর ভাবমূর্তি যা হওয়ার তাই হচ্ছে এখন। সেই সেনাবাহিনীর ভাবমূর্তি গত আগস্ট মাস থেকে তো
শুধুমাত্র আওয়ামী লীগ গালিগালাজ করেনি, তা আওয়ামী লীগ তো গালিগালাজ করছে না, গালিগালাজ তো সাধারণ মানুষ করছে, গালিগালাজ তো করছে এই সরকারের সমস্ত লোকেরা। এই সমস্ত সরকারের লোকেরা সেনাবাহিনী সম্পর্কে যে মন্তব্য করেছে, সেই মন্তব্য বাংলাদেশের সেনাবাহিনীর জন্মের পর থেকে আজ অব্দি কেউ করার সাহস করেনি কোনোদিন, ইতিহাস নেই। যে সেনা সদর গুড়িয়ে দেব, ওয়াকারকে সরিয়ে দেব এবং একটা ছাত্র নেতার সাথে ওয়াকারের তুলনা করে স্লোগান তোলা, এগুলো তো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। তারা করেছে, করার পরেও তারা পিঠ চাপড়ানি পেয়েছে, পেয়েছে, বলেছে ও বাচ্চা মানুষ ভুল করেছে, এটা পাগলের প্রলাপ, এটা আজগুবি কথা, মন গড়া কথা। এর বেশি কিছু সেনাবাহিনী করেনি। এই সেনাবাহিনী যখন গোপালগঞ্জে গুলি চালিয়েছে, নির্বিকারে গুলি চালিয়েছে, তখন তো তাই সেনাবাহিনীর দুটো চরিত্র, একটি হচ্ছে তার স্টেক হোল্ডারের পিঠ চাপড়ে দেওয়া, আর একটি হচ্ছে তার কথিত এনিমিকে নির্বিচারে গুলি চালানো, বিদেশি বাহিনীর মতো, মার্সেনারি বাহিনীর মতো গুলি চালানো। কারণ তো আমার জাতীয় সেনাবাহিনী এইভাবে গুলি চালাতে পারে না, বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি করতে পারে না। এই চিটাগঙ্গে যেটা করেছিল হিন্দু বসতিদের উপরে গত বছর, রাতের বেলা, রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে, সিসিটিভি অফ করে দিয়ে যেভাবে তার ডিজাস্টার করেছিল, সেই ঘটনা গোপালগঞ্জে ঘটেছে। তাহলে এই সেনাবাহিনীর ভাবমূর্তি কি হলো কি না হলো, ওটা দিয়ে জনগণের কিচ্ছু যায় আসে না, কারণ এই সেনাবাহিনী জনগণের রক্ষক না, জনগণকে রক্ষা করছে। আমি শেষ করব, আবু আলম শহীদ খান, আপনার শেষ মন্তব্যটি শুনতে চাই। আমাদের বিভিন্ন বাহিনী সম্পর্কে আমাদের অনেক অবজারভেশন থাকতে পারে, সেনাবাহিনী সম্পর্কে নিশ্চয়ই অবজারভেশন থাকবে। আগে যেটা করা সম্ভব ছিল না, এখন সেটা করা যাচ্ছে, এটা তো নতুন ধরনের বিষয়। এবং যাদের কথা বললেন যে সেনা সদর মিলিয়ে দেবেন এরকম কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। আমাদের ধরেন সেনাবাহিনী, পুলিশ, আমাদের সিভিল সার্ভিস, আমাদের জুডিশিয়ারি, আমাদের অন্যান্য বাহিনী, আমাদের যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে কিন্তু আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে এবং এগুলোকে, এদের সীমাবদ্ধতা আছে, এগুলোকে গড়ে তুলতে হবে। মনি আর কাজ করছে না, আলো রিফ্লেক্ট করতে পারছে না, আপনার তারপরে কিছু থাকবে না। কিন্তু আপনি যদি সবাইকে বিতর্কিত করে দেন, এখন খোলাসার উপরে আছেন, কিচ্ছু নাই না, আমরা এটা করলে বাংলাদেশ নামে তাহলে দেশটার অস্তিত্ব নাই, এটা ভাবতে হবে। আমি তো এটা আপনি ওখান থেকে মনে করতে পারেন, আমি বাংলাদেশে বসে মনে করি বাংলাদেশের অস্তিত্ব আছে, বাংলাদেশ টিকে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে হাত পা চোখ মুখ আছে, এগুলোকে আপনার ঠিক করতে হবে, ঠিকঠাক করতে হবে, এটার কাজটা করতে হবে। এমন না যে এই কাজটা করা যাবে না, করতে হবে। করে আপনাকে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, সেই সার্জনটা কে বাঁধবে, কে আশা দিবে, ভরসা দিবে? আবার ওই যে আবার মানুষ রাস্তায় নেমে যাবে। আপনি তো এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন হবে না, তো নির্বাচনের জন্য আবার একটা সরকার গঠন হবে, তখন সেই সরকার হয়তো তাদেরকে সেভাবে হ্যান্ডেল করবেন, তাদেরকে সেভাবে তাদেরকে নির্দেশনা দিবেন। তো আমাদেরকে অল্টারনেটিভ গুলো চিন্তা করতে হবে। আমরা হঠাৎ করে কাউকে একেবারে দেশপ্রেমিক না, ওখান থেকে চলে গেছে, এটার দ্বারা কিছু হবে না, এরকম আমি বলি না। আমাকে এগুলোকেই কাজে লাগাতে হবে। এটা ইউনূস সাহেবরা কিন্তু প্রথম থেকে বলেছিল, এখন তো বুঝতেছে পুলিশ ছাড়া লাঠি চার্জ করার কোনো লোক নাই, সেনাবাহিনী ছাড়া গুলি করার লোক নেই। ওনারা প্রথমে তো এগুলোকে, বাহিনীগুলোকে বিলুপ্ত করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিল, বিপ্লবী চিন্তা আর কি, কথিত বিপ্লবী চিন্তা। ইউনূস এবং তার যে দলবল, তারা কিন্তু কোনো বিপ্লবে বিশ্বাস করে না, বিপ্লব করেও নাই, কিন্তু চিন্তা তো ছিল। বাট এখন কি বুঝতেছে যে না, এদেরকে ছাড়া চলবে না। সুতরাং ওই যে বোঝাটা, যে আমরা আমাদের যে বিভিন্ন যে রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে কিভাবে টেক কেয়ার করবো এবং তাদেরকে কিভাবে গড়ে তুলবো এবং তাদেরকে কিভাবে জনমুখী করে একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ করব, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমি বলতে পারি যে না, এটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে তো আমি সামনে এগুতে পারবো না, এগুতে পারার কোনো লক্ষণ আমি দেখতে সম্ভব না।